প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 22 এবং 23। মেঘের আধারে ঢাকা আকাশ, মৃদু বাতাস বইছে চারদিকে, ঠান্ডা বাতাসের স্পর্শে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। গ্রোসারি শপের গ্লাস বেয়ে ধীরে ধীরে নেমে পড়ছে বৃষ্টির ঝড়কণা। তাল গোছে স্পর্শ করতে দুর্ভাগাসগুলোকে। বাইরের বৃষ্টির জন্য গ্রোসারি শপের ভেতরের স্লাইড দরজাটা টানা হয়েছে অনেক আগেই। তারপরেও আবারও বৃষ্টির যেন মৃদু আওয়াজ কানে আসছে। একবার চোখ বুলিয়ে নিল চারপাশে আইটেমগুলো দেখে নেওয়ার পর। তারপর আবারও গ্রোসারি হলো, চোখ গেল চকলেট চিপস নেওয়ার উদ্দেশ্যে। জাইন চুপচাপ বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে, ইসরাতকে নিশ্চিত জিনিস কিনতে দিচ্ছে। সে মেয়েটার সাথে এসেছিল এক পলক দেখার জন্য। এখানে দাঁড়িয়ে থেকে সে খুব ভালো করে দেখতে পাচ্ছে মেয়েটাকে। ইসরাত জাইনকে পাশ কাটানোর সময় অভ্যাসগত নিজের গলায় ঝুঁকানো মিনি ব্যাগের হাতলটা কিছু খুচরা নোট ছাড়া আর কিছুই পেল না। তাই চকলেট কেনার জন্য অগ্রসর হওয়া পাটা থামিয়ে দিয়ে ফিরে আসলো আবার নিজের জায়গায়। যাই নিষ্পরব দৃষ্টিতে তাকিয়ে সব দেখছিল। মুঠিয়ে থাকা শপিং কার্ট নিজের কাছে হস্তান্তর করলো। মেয়েটাকে ওইভাবে বিল কাউন্টারের কাছে দাঁড় করিয়ে রেখে শপিং কার্ট নিয়ে সেদিকেই চলে গেল। ইসরাত না করার পূর্বে জাইন বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল যেন। গ্রোসারি শপের ভেতরে 10 মিনিট পার হওয়ার পর দেখা মিলল জাইনের। দুহাত ভর্তি শপিং কার্ট ঠেলে দিয়ে আসছে সে। তার সামনে আরেকটা সেলসম্যান, সে জাইনের পেছন পেছন আরেকটা শপিং কার্ট ঠেলে নিয়ে আসছে। ইসরাত বাক্রুদ্ধ চোখ মুখে তাকিয়ে থাকলো। নিজেদের সামনে এগিয়ে আসা গম্ভীর মুখবিশিষ্ট লোকটাকে এভাবে এত কিছু নিয়ে আসতে দেখে নির্বিকার বনে গেল সে। জাইন ততক্ষণে তার পাশে সে দাঁড়িয়েছে। ক্যাশ কাউন্টারে থাকা মহিলাটা জিনিসপত্রগুলো স্ক্যান করে জানানো উদ্দেশ্যে বলল, স্যার আপনার বিল 30,000 টাকা হয়েছে। ইসরাত কিছু বলতে যাবে, জাইন ঠোঁটে আঙুল রেখে চুপ করতে দেখালো। কার্ডের গম্ভীর কণ্ঠে মহিলাটিকে জিজ্ঞেস করে, কার্ড হলে চলবে? মহিলাটি বিনয়ের স্বরে বলে উঠল, জি স্যার। মহিলাটির কথা শেষ হতে জাইন পকেট থেকে হাতরে বিল পেমেন্ট করার জন্য কার্ড বের করলো। ইসরাত মিনমিন করে বলল, এত কিছুর প্রয়োজন হয় না। জাইন দ্রুত সামান্য ভুরু বাঁকালো। ইসরাতের এমন মতামত পছন্দ হয়নি তার। গম্ভীর ভঙ্গিতে পাশ ফিরে তাকিয়ে শুধালো, আর ইউ শিওর? ইসরাত মাথা নিচু করে নাড়ালো। পূর্বে জাইনের উদ্দেশ্যে মহিলাকে ডেকে বলল, তাহলে পঞ্চ মেশিন এগিয়ে দিন পিন দেওয়ার জন্য। জাইন নিজে একটি এমপিন ইসরাতকে দিয়ে চাপতে চাপতে বলে উঠল, আপনাকে আমি পরে দেখে নিব ইসরাত। ইসরাত চোখ উল্টায় জাইনকে দেখে। জাইন গম্ভীর চোখ মেয়েলি মুখে স্থির রেখে নিজেকে শক্ত চোয়ালে হাত বোলালো। কোনো শব্দ করলো না। বিড়বিড় করে কিছু একটা। আবির হাতে একটা ফাইল ধরে দাঁড়িয়ে আছে। সামনাসামনি বসা দুজনেই চুপচাপ। দেখে মনে হচ্ছে মনে মনে ভাবছে তারা নানান চিন্তা। জোড়া দিচ্ছে নুসরাত আর আরশের কি সম্পর্ক হতে পারে। নুসরাতে দু একটা গালিও দিল। তার স্যারের মতো মাটির মানুষকে এই শয়তান মেয়েটার গার্লফ্রেন্ড হতে পারে, হলেও বা কি। বাহবা দিল নুসরাতকে, এই মেয়ের কি ট্যালেন্ট, স্যারের মতো বড়লোক মানুষকে পটিয়ে ফেলেছে। আবির দ্বিধাদ্বন্দ্বে ভরা কণ্ঠে আরশকে প্রশ্ন করে, স্যার ম্যাম কি আপনার গার্লফ্রেন্ড? আরশ ধমক দিয়ে উঠল আবিরকে, চোখ শক্ত করে নিচে নিক্ষেপ করলো। গার্লফ্রেন্ড হতে যাবে কেন? আমার মিসেসও। আর তুমি বারবার ওর দিকে চোখ তুলে তাকাচ্ছ কেন? চোখ নিচের দিকে স্থির রাখো, আমার বইয়ের দিকে না। নুসরাত গাল দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। আবির নুসরাতের হাসিতে বিরক্ত হলো। মস্তিষ্কে কত কথা জমলো, তার মধ্যে একটি কথা জমলো, তা হলো ভাবলো, বিড়বিড় করলো, কি চতুর মেয়ে, স্যারকে বিয়ে করে নিয়েছে, নির্ঘাত সম্পত্তি দেখিয়ে পটিয়ে নিয়েছে মাটির মানুষটাকে। পড়বে কিভাবে? কালো জাদু করেছে নিশ্চিত, না হলে এমন পেতনি মেয়ে স্যারের বউ হয় নাকি? স্যার আরো সুন্দর মেয়ে ডিজার্ভ করে। সামনাসামনি জিজ্ঞেস করলে আরশের বিপরীত প্রশ্ন, স্যার কবে বিয়ে করলেন? আমাদের তো দাওয়াত দিলেন না। আরশ কপাল কুঞ্চিত করে তাকায় আবিরের দিকে। তিক্ত বিরক্তিকর কণ্ঠে বলে,
তোমার ম্যামকে আমি আজকাল বিয়ে করেছি নাকি? আজব, তোমার জন্মের আগে বিয়ে করেছি, 13 বছর আগে বিয়ে করেছি আমরা। আবিরের চোখ দুটো যেন বড় বড় হয়ে গেল। শুধালো, তাহলে ম্যামকে এভাবে বেঁধে রেখেছেন কেন? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোমাকে বলতে যাব কেন? আবির ওপর নিচে মাথা নাড়ল। মনে অনেক প্রশ্ন জাগলো, কিন্তু ভয়ে মুখ থেকে বের হলো না। আরশের কাছাকাছি থেকে পারমিশন নিতে হলো। স্যার, লাস্ট একটা প্রশ্ন। আরশ বলতেই আবির শুধরালো। আপনাদের বিয়ে হলো কিভাবে? আমার মরহুম দাদা আমার সাথে তোমার ম্যামকে জোর করে বিয়ে দিয়েছিল। আমি করতে চাইনি, কিন্তু আমার মরহুম দাদা সম্পত্তি থেকে বেদখলি করে দিবেন বলে ভয় দেখানোর জন্য বিয়ে করেছি। ইরহাম আবিরের মুখ থেকে ঠোঁট টিপে হাসলো। নুসরাত এতক্ষণ হাসলো, এবার মুখ বন্ধ করেছে আছে দুজনের দিকে, মন দিয়ে শুনছিল দুজনের কথা। মাহাদি আরশকে টিপ্পানি কাটার মতো মাছ থেকে এমনভাবে বলে যে আবিরকে বোঝাচ্ছে সে। তেরসে সুরে টেনে বলে, ম্যাম হলেন আপনার স্যারের একমাত্র দায়িত্ব, এছাড়া আর কিছুই না, বুঝলেন? তাই দায়িত্ব বুঝে নিতে আপনার স্যার এসেছেন, আর বেশি কিছু না, শুধুই দায়িত্ব। আরশ নুসরাতের দিকে চুপি চুপি তাকিয়ে আছে। ভোর সামান্য বাক হয়ে আছে সামনে লোকটির। স্পষ্ট বোঝা যাচ্ছে মাহাদির কথায় তিক্ত বিরক্ত সে। নুসরাত এসবের পরোয়া না করে মাহাদির কথায় রুম কাঁপানো হাসি দিল। আবির নুসরাতের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করলো, স্যার ম্যাম সম্পর্কে আপনার কি হন? আরশ চ্যাত করে উঠল, বলল, তা জেনে তোর মার লাভ কি? চুপ করে থাকো আর প্যান বন্ধ করো। এরম ঠোঁট কামড়াচ্ছে। মাহাদি কোনো রকম বলে উঠল, এখনো বোঝেনি কথা, ম্যাম আপনার স্যারের মাত্র চাস্তো বোন। আবিরের মাথায় যেন অজান্তেই বোম ফাটিয়ে দিয়েছে। মাহাদি হেসে উঠল। আবিরের মুখটা দেখার মতো কালো হয়েছে। নুসরাত আর ইরহাম দুজনই গলা উঁচিয়ে হাসতে লাগলো, এতে করে আরো বেশি। আরশ তা দেখে অভ্যাসগত নিচে ধারালো গম্ভীর সুরে কিঞ্চিৎকাল আগেই প্রশ্ন আবারও ছড়ে, কার সাথে রিলেশনে ছিলি? নুসরাত হাসতে হাসতে ভুলতে বসেছে আরশের সামনে। আরশকে ইরহাম মনে করে। আবিরের দিকে আঙ্গুল তুলে উঠল, ওই ব্যাটার সাথে। কথাটা শেষ করে ঠোঁটে ফুস করে হাসি উধাও হয়ে গেল। চোখ তুলে আরশের দিকে তাকালো। আরশও তার দিকে তাকিয়ে, মুখের অবস্থার কোনো ভাবাবেগ নেই, আগের মতোই গম্ভীর, শক্ত রাখা ক্লিন শেপ চোয়াল, পুরুষালী চোখ দুটো কিছু একটা জলজল করছে। তা ঠাট্টা করতে পারলো না, ঠাওর করতে পারলো না নুসরাত। ঠোঁট কামড়ে এবার আবিরের দিকে তাকায় নুসরাত। মুখটা বেচারা করে রেখেছে, চোখ নিচু করে চোরের মতো একবার আরশকে দেখছে, একবার তাকে। নুসরাত ওপরের দিকে নির্বিকার চোখে চেয়ে রয়েছে। ভেতরে ভেতরে ঠিকই ভয়ের দাবা বাসা বাঁধল তার। ঠোঁট চেপে ধরে বলতে নিবে আর শতাধিক হিমনিত কণ্ঠে বলে উঠল, হাত খুলে দে। মাহাদি এগিয়ে এসে হাত খুলতে যাবে, আরশ চোখ রাঙালো। শাসানো সুরে হিসিসে বলে, তোকে বলেছি ওর থেকে গনে গনে 20 ফুট দূরে থাকবি তুই। মাহাদি ঠাট্টা করে বলে, ঠিক আছে দূরে থাকবো, কিন্তু 20 ফুট থেকে কিভাবে জানবো কতটা দূরে 20 ফুট? আরশের কথায় উত্তর দিল না, জিব্বা দিয়ে গাল ঠেকালো। নীরবে কিছু একটা ভাবতে বসলো। ইরহাম নুসরাতের হাতের বাঁধন খুলে দিতে পায়ের বাঁধন খুলতে যাবে, তার আগে পিঠে শক্ত করে কিল বসালো নুসরাত। দাঁতে দাঁত চেপে ধরলো, এত শক্ত করে ধরলো যে দাঁতের ঘর্ষণের ফলে যে আওয়াজ হলো তা কানে লাগলো ইরহামের। ইরহাম নুসরাতের নীরবতা আর রাগ তার প্রতি কতটুকু হয়েছে তা উপলব্ধি করতে পারছে এইভাবে। কোনো কথা না বলে নির্লিপ্তভাবে নুসরাতের পায়ের বাঁধন খুলে দিল। নুসরাত সুর গলার নিচে নামিয়ে ইরহামকে শোনার মতো করে আওড়ালো, তোর সাথে সম্পর্ক আমার এখানে শেষ। নুসরাত এসব বলার পরেও আধ ঘন্টার মধ্যে তাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা ইরহাম জানে। তাই ইরহাম ও নুসরাতের কথায় মোটেও বিচলিত হলো না। ইরহাম নুসরাতের পা খুলে দিয়ে উঠে দাঁড়ালো। এতক্ষণে পা বাঁধা থাকায় অসর হয়ে গেছে, তাই নাড়ানোর সক্ষমতা হারিয়ে গেছে অনেক। নিজের জায়গায় আবারও বসে গিয়ে পা ঝাড়া দিল। ব্যথাতুর বানিয়ে ঠোঁট উঠে দাঁড়ানোর চেষ্টা চালাতে আরশের দিকে কিছু একটা ছুঁড়ে মারে। গমগমে স্বরে বলে ওঠে, ক্যাচ। নুসরাত ক্যাচ ধরার আগে তা পাশ কাটিয়ে চলে যায়। বিরক্ত হয়ে নুসরাত পিছু ফিরে, তখন মাহাদির হাত বাড়িয়ে চাবি একটা নুসরাতের হাতে ধরিয়ে দেয়। নুসরাতের কানে এসে বাড়ি খায় একটা কথা। আরশ পেছন থেকে শক্ত গলায় বলছে, তোকে আমি বলেছি চাবি খুঁজে দিতে। আরেকবার দেখে নেই তোকে ওর আশেপাশে, তোকে আমি কোপাবো। আই এগেন রিপিট দ্যাট, মাহাদি, তোকে আমি কোপাবো।
আবিরের অবস্থা নাজেহাল, ভয়ে হাত পা সব অসর হয়ে আসছে তার। অস্বাভাবিকভাবে কাঁপছে হাত পা, ঘামক্ত মুখ হাত দিয়ে মুছে নিল। নুসরাত এদিক সেদিক তাকিয়ে আবিরকে উদ্দেশ্য করে গুড বয় হাত নাড়ান। হেসে হেসে বলে ওঠে, আপনার দিন ভালো কাটুক এই হালুমের সাথে। বেঁচে থাকেন যদি অবশ্যই আমি নুসরাত নাসির বস্তির মেয়ে ফল দিয়ে আপনার সাথে দেখা করতে আসব। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়াও কোনো দোয়া এই মুহূর্তে আমি করতে পারছি না। ইরহাম আর নুসরাত দুজনে একসাথে দু হাত তুলে মুখের সামনে ধরলো, সমস্বরে বলে উঠল আমিন। এই বলে দুজনের মুখের দিকে তাকিয়ে হাত বুলালো। মাহাদিও দুজনের কাণ্ড দেখে হাসছে। আরশ নিজের চোয়ালে চুপচাপ হাত বুলিয়ে যাচ্ছে চেয়ারে বসে থেকে। নুসরত এবার আরশের দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালো, অত্যন্ত বিনয়ের সহিত সালাম ঠুকলো, আসসালামু আলাইকুম বড় ভাই। আরশ চুপচাপ তাকিয়ে থাকলো নুসরাতের পানে। নুসরাত দরজা দিয়ে বের হতে যাবে, আরশ আদেশ দিল দাঁড়া। নুসরাত ঘাড় ঘুরে পেছনে তাকাতে আরশ গম্ভীর স্বরে বলে ওঠে, সোজা হয়ে দাঁড়া। নুসরাত সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁট এলিয়ে হাসার পূর্বে নিজের বাগালে বয়ে যায় ঝরালো থাপ্পড়ের জোরে নুসরাতের মুখ ঘুরে গেল অন্য পাশে। আবারও মুখ তুলে তাকাতে আজকে দিনের মধ্যে চতুর্থ থাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত কিংকর্ত বিমোর, মুহূর্তে কোটর থেকে চোখ বেরিয়ে আসার মতো 2 ইঞ্চি হা করে তাকিয়ে রইল আরশের মুখের পানে। ইরহামের চোখের দিকে নিচে নামিয়ে রইল। আরশ বা নুসরাতের কোনো কথায় হস্তক্ষেপ করল না সে। চোখ নিজের দিকে স্থির রাখতে রাখতে কানে বাজলো আরেকটা থাপ্পড় পড়লো। সেই থাপ্পড়ের শব্দ যেন পুরো রুমে প্রতিধ্বনি করছিল। ইরহাম ভয়ে ভয়ে নুসরাতের দিকে চোখ তুলে তাকায়। মনে হলো এই যে কালে 5 আঙুলের ছাপ বসালো মেয়েটার, কিন্তু তেমন কিছু না। আর চোখের সামনে ঘোরালো, সেখানে শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশের উজ্জ্বল মুখ শ্যামবনের আকার ধারণ করেছে থাপ্পড়ের চিহ্ন। ইরহাম সন্নিত চোখে তাকাতেই আবারও ঘুরিয়ে নিল নুসরাতের দিকে। নুসরাত এক হাত কোমরে রেখে কিছু না হওয়ার ভঙ্গিতে উঠে দাঁড়ালো। কি বাচ্চাদের মতো থাপ্পড় মারছেন? থাপ্পড় মারতে হয় এইভাবে, পুরো রুম কাঁপিয়ে। এইভাবে শিশুর মতো থাপ্পড় মারলে চলে? ইরহাম নুসরাতকে টেনে পিছনে সরিয়ে নিতে চাইলো। নুসরাত হাত ধাক্কা দিয়ে ইরহামকে দূরে সরিয়ে দিল। বিরক্তি ভরা কণ্ঠে আওড়ালো, এই সমস্যা কি তোর? হ্যাঁ, দেখছিস না দুজন বড় মানুষ কথা বলছে, এর মধ্যে তুই ছোট মানুষ, তোর নাক ঢোকাস কেন? আরশের দিকে চোখ ফিরিয়ে নিয়ে বিনিময়ে হাসলো নুসরাত, অথচ অত্যন্ত নম্র গলায় বলে উঠল, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে আসি বড় ভাই। নুসরাত জিজ্ঞেস করে যাওয়ার যে কথা, কিন্তু আরশের উত্তরের পরোয়া না করে রুম থেকে বেরিয়ে গেল। ঠাস করে দরজাটি নুসরাত বের হওয়ার 30 সেকেন্ডের ওপরই বের হলো আরশ। করিডোরে কাচের তৈরি রেলিংয়ের সামনে গিয়ে টান হয়ে দাঁড়ালো, চোখে দৃষ্টি ক্ষীণ পরিপূর্ণ। দোতলা থেকে দাঁড়িয়ে নিচে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা নুসরাতকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল। ইরহামের সাথে কিছু একটা নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ঝগড়া করতে ব্যস্ত সে। ইরহাম ক্ষীণস্বরে কিছু একটা বলে ঝাল মারছে নুসরাতকে। তারপরেও নিজের কথার মুঠোয় যেন নুসরাতের হাতটা ঝান্টা মারতে হন করে বেরিয়ে যেতে লাগলো। ঠোঁটে লেগে আছে মারাত্মক হাসি। ইরহামকে জ্বালাতে পারায় এই হাসি হয়তো আয়ত্ত করেছে নুসরাত। আরশ হুডির ক্যাপ মাথায় তুলে এক টানে, নির্বিশেষ দৃষ্টি তখনও স্থির নুসরাতের দিকে। নিচের দুহাত অলস ভঙ্গিতে প্যান্টের পকেটে পুরে ব্যাক কাট করলো। তর্জনীর মাধ্যমে মধ্যমা আঙ্গুলে রেখে ঘষা দিল কয়েক সেকেন্ড। চোখ ব্যাক কার্ডের ওপর স্থির রেখে ঘাড় বাঁকা করলো। মর্মর শব্দ হলো। কার্ড আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে মাহাদিকে উদ্দেশ্য করে উচ্চারণ করলো, শুট হিম। মোমো রাস্তার এক পাশে শুয়ে থাকা কুকুরটাকে কিছুক্ষণ ধরে চুপচাপ দেখলো। কুকুরকে জ্বালানোর জন্য মাথায় চপল বুদ্ধি এঁটেছে সে। কুকুরের পেছনে লাগা জন্য আশেপাশে চোখ বুলিয়ে দেখলো আশেপাশে কি জিনিস আছে। কুকুরকে জ্বালানোর উদ্দেশ্যে পা বাড়ানোর আগে কেউ ঘেউ করে উঠলো। কুকুরটা দাঁড়ালো, বাঁকা কুচকালো কালো লেজ নাড়িয়ে নিচে লাল চোখ দিয়ে মোমোর দিকে তাকিয়ে আছে। এতক্ষণে মোমো টনক নড়ল। কুকুরটা নির্ঘাত কামড় দেওয়ার জন্য এমন গা ছাড়া হয়ে আছে। কুকুরটার হিংস্র গতি তার দিকে তেড়ে আসা দেখে হুঁশ ফিরল তার। পা ঘুরিয়ে দৌড় দেওয়ার পূর্বেই জুতো ছিঁড়ে থুবড়ে পড়ে গেল কংক্রিটের রাস্তায়।
মুখ রাস্তায় স্পর্শ করার আগেই দুহাত তালুতে ঠেলে নিয়েছে। এতে মুখের কোনো ক্ষতি না হলেও পিচ ঢালা রাস্তায় হাত এবং হাঁটুর অবস্থা বেজায় খারাপ। পায়ের নখ হয়তো বা উঠে গেছে, চামড়াও যেন ঝুলে গেছে। খুব জ্বালা করছে। অতিরিক্ত ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল। কান্নারত গলা স্বরে মিনমিন করে আওড়ালো। ফিসফিস করে কাঁদতে কাঁদতে তার জোড়া রূপ ধারণ করে পিছন থেকে কুকুরের উচ্চ শব্দ ঘেউ ঘেউ। তার শোনার প্রয়োজন বোধ করল না মোমো। সে নিজের চিন্তায় ব্যস্ত। নিজেকে গালি দিল এই পাগল কুকুরের পেছনে লাগার ভুলের জন্য। এরকম বেরহমের মতো করা তার ঠিক হয়নি। গায়ের মধ্যে মারের দাগ, জিহ্বা বের করা অস্বাভাবিক কাতরতা। চোখ কুচকে যাচ্ছে মোমো বিড়বিড় করল। কেন সে এমন করতে গেল? চোখ ফিরিয়ে যাকে দেখলো নিজের ভেতরে এতক্ষণে উদয় হলো ভয়। এক নিমিষে দূর হয়ে গেছে। স্বস্তি নিঃশ্বাস ফেলল সে। আরো হাত বাড়িয়ে দিতে তার দিকে ইশারা করছে তাকে উঠে আসতে। খুশির তোপে মোমোর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কাঁদো কাঁদো চেহারা করে ঠোঁটে ভেঙে হেসে ওঠে। ভাইয়া। মোমো ওপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল ব্যথা পেয়েছে কিনা বলে। আরসের হাঁটু কংক্রিটের রাস্তা ছুতেই মোমো তুলে বসানোর চেষ্টা। মোমো লজ্জা লজ্জা মুখ নিয়ে মাহাদির দিকে তাকায়। আরসের হাত ধরে উঠে বসতে চাইল, তাই আরস নিজ উদ্যোগে মাহাদিকে উদ্দেশ্য করে সামনে উঠে বসালো। এদিক ওদিক তাকায়। মাহাদি অবাক হয়ে নিচের দিকে আঙ্গুল তুলে নিশ্চিত হওয়ার জন্য শুধালো, আমি? আরস আশেপাশে তাকে বিরক্তির সুরে হেয়ালি করে বলে, তুই ছাড়া এখানে কেউ আছে? মাহাদি নাক কুচকে পিছু ফিরল। মিনমিন করে আওড়ালো, এক ভদ্র মহিলা মাটিতে মুখ থুবড়ে পড়া ছাড়া আর কাউকে আমি দেখছি না। বিরক্তকর। আরস মোমোর দিকে ফিরে তাকিয়ে সুন্দর করে বসে দিতেই মাহাদি আবারও সাবধানী বাণী দেওয়ার মতো ধমকে উঠল। চোখ নিচের দিকে, ভুলেও এদিক সেদিক যেন না আসে তোর চোখ। আরসের ধমকানিতে মোমো শঙ্কিত হওয়ার চেষ্টা করলো। শঙ্কিত চোখের কোনায় তাকালো নিজে দুহাতে ধরে। কুকুরটা মার খেয়ে আধমরা হয়ে পড়ে আছে এক কোণে। তার পাশ ঘেঁষে পড়ে আছে শক্তপোক্ত লাকড়ির মোটা দুটো টুকরো। কুকুরকে মার খাওয়ার তোপে লম্বা লাকড়িতে যেন জিহ্বাখানা বের হয়ে এসেছে কুকুরের। মোমো চোখ ঘুরিয়ে ভয়ে ভয়ে আরসের দিকে তাকালো। ঢোক গিলে কিছু বলার পূর্বে আরস বড় ভাইয়ের মতো মোমোর হাঁটু নিচের এক হাতটা ঢুকিয়ে অন্য হাতটা দিয়ে পিঠে চেপে আলতো করে কোলে তুলে নিল। মেইলি শরীরের কোনো জায়গায় অস্বাভাবিক স্পর্শ না লাগার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করলো। আকস্মিক কোলে তুলে নেওয়ায় মোমো হকচকিয়ে গেল। চোখ বড় বড় করে ভাইয়ের পানে চেয়ে মিনমিন করে কিছু বলার পূর্বেই আরস ধমকালো, এত বড় মেয়ে কুকুরের পেছনে লাগতে চাস কেন? বাচ্চা রয়েছিস তুই, থাপড়ে গাল ফাটিয়ে দিব। মোমো ভয়ে ভয়ে ওপর নিচ মাথা নাড়লো। আর জীবনে সব করবে না সে। বুকের ভেতর মাংসপিণ্ডগুলো যেন নিস্পন্দভাবে খিচ্ছে। ভয়ে শঙ্কিত হয়ে মনে বিড়বিড় করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে নুসরাতের জন্য সমবেদনা প্রকাশ করতে ভুলল না। চিন্তা করতে ব্যস্ত হলো এই রাগী বেটার সাথে সংসার কিভাবে করবে বেচারি। মোমো নাক ফুলিয়ে আরসের দিকে তাকিয়ে নীরবে অভিযোগ জানালো। আরস মাহাদির চোখ রাঙিয়ে আছে তখন থেকেই। চোখের ইশারায় কিছু একটা কথা সেরে নিল। মাহাদি মাথা নাড়াতে আরস বলে উঠল, মাথা ফাটাবো তোর, আমার বোনকে কেউ ছি বললে। মোমো নীরবে আরস আর মাহাদিকে চোখাচোখি দেখলো। নিজের মনে নিজেকে প্রশ্ন করলো, আমি কি ছোট বাচ্চা যেরা এভাবে আমাকে বোঝাই দিচ্ছিল? দীর্ঘশ্বাস ফেলে শরীরের পুরো ভার ছেড়ে দিল আরসের গায়ে। অস্বস্তিতে ঘাম হওয়ার কথা যেন ভুলে গেল সে। আরস তাকে এমনভাবে ধরে রেখেছে যেন হাতের স্পর্শ এদিক সেদিক একবারও না হয়। সোফার ওপর মোমোকে বসিয়ে দিতে আরস পাশে বসলো। লিপি বেগমকে ডেকে উঠলো, আম্মা দেখে যাও। লিপি বেগম তড়িঘড়ি করে সে উপস্থিত হলেন। তিনি আরসের রুম পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন। ঘরে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কাপড়। নিচে নেমে এসেই কোনো দিকে চোখ না দিয়ে ঠাস করে আরসের কাঁধে থাপ্পড় বসালো। আরস মুখ ব্যথাতুর বানিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মাম্মা কি সমস্যা? এভাবে হামলা কেন করছো? লিপি বেগম চোখ রাঙালেন। আরেকটা থাপ্পড় বসালেন আরসের পিঠে। রাগী মুখে বললেন, এই তো সমস্যা কি? এক কাপড়
রোজ পরে বাহিরে যাস, তারপরে রুম গরুর গোয়ালের মতো করে রাখিস কেন? কথা শেষ করে আরেকটা থাপ্পড় মারতেই আরসের কাঁধে। আরস কাঠকদ্ধ গলায় বলে, এক কাপড় পরি না, অল ক্লোথ হ্যাভ সেম কালার। লিপি বেগম ধূপ করে কিল বসালেন, তারপর জানতে চাইলেন, তোকে বলেছি ইংরেজি ধরতে? ইংরেজ? আরেকটা থাপ্পড় মারার আগে সোফার উপর বসে কিট কিট করে হাসা মোমোকে লক্ষ্য করে। একটা পা সেন্টার টেবিলে রাখা তার। লিপি বেগম এগিয়ে গিয়ে বসতেই পায়ে জখম, কপালের কোণে এবং পায়ের আঙ্গুলের নখেও জখম দেখলেন। এই অবস্থা কেন? হাঁটুর মধ্যে রক্ত বের হওয়ায় প্লাজো সালোয়ারের ওপর দাগ ভেসে উঠেছে। সেদিকে চোখ রেখে লিপি বেগম জিজ্ঞেস করলেন, ব্যথা হচ্ছে? মোমা ঠোঁট টিপে ওপর নিচ মাথা নাড়ে। লিপি বেগম কিভাবে হলো তা জানার প্রয়োজন বোধ করলেন না। দৌড়ে নিজের রুমে গিয়ে নিয়ে আসলো ফার্স্ট এইড বক্স। মোমোর পাশে বসতে বসতে চোখ ফিরালেও আরস আর মাহাদির দিকে। দুজনই রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তা বলার পূর্বেই দেখলো দুজনেই চলে যাচ্ছে সিঁড়ির দিকে। চোখ ফিরিয়ে নিয়ে নখের আশেপাশে পরিষ্কার করে নিল, তারপর স্যাবনল দিয়ে মোমোর মুখের দিকে ব্যথাতুর শব্দ বের হলো। আরস বড় বড় পা ফেলে করিডোর পেরিয়ে চলে গেল। মাহাদি দোতলার করিডোর ওপর থেকে চোখ ফিরিয়ে এক পলক তাকাতে পুরুষালী শরীরটা যেন টান টান হয়ে গেল। চোখের মধ্যে ভাসলো সাদা ধবধবে মেয়েলি পা। লিপি বেগম মোমোর সাথে কথা বলতে বলতে হাঁটুর ওপরে কাপড় তোলার আগেই থেমে গেলেন। গার বাকি ওপরে তাকাবেন ভাবলেন, তার আগেই মাহাদি সেখান থেকে চলে গেল। লিপি বেগম ঘাড় কাত করে ডেকে উঠলেন, সেজ এইদিকে আয় তো। ঝর্ণা বেগম নিজের মায়ের সাথে কথা বলছিলেন। লিপি বেগমের ডাকে সাড়া দিতেই তাড়াহুড়ো করে ফোন রেখে দৌড়ে আসলেন। ততক্ষণে মুখ দিয়ে জিয়াপা বলেই ফোন ফেলেছেন। রোহিণী নিজেও হাই হুল্লাস ছুড়ে দিয়েছেন, আহাজারি করছেন। মোমো সোফার ওপর আঘাতপ্রাপ্ত দেহ নিয়ে পড়ে আছে। দেখে দুজনে বিষময়ে হা হয়ে গেল। রোহিণী এমন অবস্থা দেখে হেসে দিলেন, যেখানে সেখানে সিরিয়াস মুহূর্তে হাসার ব্যামো আছে ওনার। এই ব্যামোর জন্য নিপুণভাবে সৈয়দ বাড়ির পঞ্চম সদস্য তিনি, তাকে কড়া বকাও খেতে হয়। রোহিণী বেগম মজা করে বললেন, কিরে মোমো, কোথায় উল্টে পড়লি? যখনই আসিস তখন এই কাদায় গড়াগড়ি না হয় নোংরা পানিতে গড়াগড়ি খাস কেন রে? তুই হাঁটতে পারিস না? ছোটবেলায় কি তোকে আমরা হাঁটা শেখাইনি? কথাটা শেষ করে রোহিণী বেগম আবারও শব্দ করে হাসতে লাগলেন। অতিরিক্ত হাসির জন্য চোখের কোণে পানি জমা হলো তার। তোর স্বাস্থ্য ভালো আছে, মোমো আমার রুমে নিয়ে যেতে পারবি? বলল লিপি বেগম। রোহিণী নাক ফুলিয়ে ডেকে ওঠে, আপা। লিপি বেগম আর ঝর্ণা বেগম হেসে উঠলেন। মোমোকে কাঁধে ভর করে ওঠে নিতে বললেন। মোমোর পায়ের পাতা ভর দিয়ে গায়ে কাঁপুনি শুরু হলো যেন। ধূপ করে বসে গেল নিজের জায়গায়। ঝর্ণা বেগম কিছুটা হেসেই বললেন, মোমো যেখানে দাঁড়াতে পারছে না সেখানে ওপরে উঠতে যাবে কি করে? এক কাজ করি আপা আর ছোট মোমোর দুই হাত ধরো আর আমি পা ধরি, তাহলে ওপরে নিয়ে যাওয়া যাবে। ঝর্ণা বেগমের কথা হেসে উঠল উপস্থিত সবাই। রোহিণী বেগম বললেন, মোমো দেখলি, তোর ভাগ্য এই বয়সে এসেও মামিদের কোলে চড়ার মতো সৌভাগ্য হলো। রোহিণী বেগম মোমোর ভয় দেখাতেই দুই পা এগোলো মোমোর দিকে। মোমো আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল। রোহিণী বেগম হাসি মুখে দুহাত তুলে বললেন, আয় মোমো, মামুনির কোলে আয়। মোমো পেছনের দিকে সরতে সরতে বলে উঠল, সেজ মামনি, ছোট মামনিকে দূরে সরান। রোহিণী বেগম রুম কাঁপিয়ে হাসতে লাগলো। জাইন রুম থেকে বেরিয়ে এসে এদিক ওদিক তাকাতে লিপি বেগমকে বলল, বাবা একটু সাহায্য কর। জাইন এক ভুরু উঁচু করে গম্ভীর গলায় শুধালো, কি সাহায্য? মোমোকে একটু রুমে পৌঁছে দিয়ায়। জাইন এবার মোমোর দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছে। জাইন আর কোনো শব্দ ব্যয় করলো না, আলগোছে হেঁটে গেল মোমোর কাছে। কোলে তুলে নিয়ে গট গট করে চলে গেল ওপরে। মোমো আরও দিগন্তলে বুক কেঁপে উঠল। চোখ তুলে চাপদারির আড়ালে শুভ্র মুখখানা লক্ষ্য করলো। দূর থেকে এই লোককে দেখলে ভয় লাগে, কিন্তু কাছ থেকে আরো বেশি। মোমো গুটিয়ে গেল নিচের ভেতর। রুমে এসে বিছানায় বসিয়ে দিয়ে আলগোছে চলে গেল জাইন। রুমে একটু দ্বিধাহীনতায় ভুগলো। জিজ্ঞেস করলো, তুই এখন হাঁটতে পারছিস না? তাহলে আমাদের বাসায় কিভাবে হেঁটে আসলি? নাকি মামুনির কোলে চড়ে
চড়ার ধান্দাই করেছিস বলতো? লিপি বেগম রোহিণী বেগমকে থামিয়ে দিয়ে উত্তর দিল, আরস কোলে করে নিয়ে এসেছে। রোহিণী বেগম হতাশ কণ্ঠে বলে ওঠেন, মোমোরে মোমো, এই বয়সে তুই দুইবার ভাইদের কোলে চড়লি। কি ভাগ্য তোর, তোর মামা এখন পর্যন্ত আমাকে একবারও কোলে চড়ায়নি। বেফাস কথা বলেই জিভ কাটলো রোহিণী বেগম। আরস আর মাহাদি করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে জাইন এগিয়ে আসলো দুজনের দিকে, গম্ভীর গলায় শুধালো, কি খিচুড়ি পাকাচ্ছিস তোরা? আরস নিজের দিকে তাকিয়ে চোখ তুলল, দুপাশে মাথা নাড়ল। মাহাদিও সেম। আরসের মতো করেই জাইন নিজে সোজাসুজি দাঁড়ালো দুজনের সামনে। আরস আর জাইন সমান উচ্চতা হয়, দুজনের চোখাচোখি হলো প্রথমেই। গায়ের দিক থেকে দুজনের সুঠামদেহী, তাদের মধ্যে মাহাদি 1 ইঞ্চি ডিফারেন্স খাটো। কাছ থেকে দেখলে অবশ্য বোঝা যায় না মাহাদি একটু খাটো আরস আর জাইনের তুলনায়, কিন্তু দেহের দিক থেকে মাহাদি সমান সুঠাম টকবগে পুরুষ, জৌলসী। মাহাদি ধবধবে ফর্সা, উজ্জ্বল শ্যামলা। আরসকে তার সামনে দাঁড়ালে কিছুটা কালো দেখায়। আরস মেকি হাসতে বাগালে গর্ত সৃষ্টি হলো, ঠোঁটের কোণে ঘেঁষে ফুটে উঠল সূক্ষ্ম সুতোর মতো পরিমাণ ভাঁজ। তার ঠোঁটের ডান দিকে সুতো পরিমাণ ভাঁজের সৃষ্টি হলে আরস তীক্ষ্ণ সহিত অবলোকন করতে করতে জাইনকে খাড়া নাকের চুলকানো, তারপর এক ভুরু তুলে রেড কিচের মতো লাল ঠোঁট জোড়া নাড়িয়ে শুধালো, হাসছিস কেন? আরস বলল, এমনি। জাইন দুহাত আড়াআড়ি বুকে বেঁধে জিভ দিয়ে ঠোঁট ভেজালো, তীক্ষ্ণ চোখে আরসকে দেখে নিয়ে জিজ্ঞেস করলো, ধূপধাপ করা ছেড়ে দিয়েছিস নাকি এখনো করিস? মানে তুমি কি বলতে চাইছো? এখানে যদি কেউ শুনে ফেলে তাই ধূপধাপ বললাম, প্রথমটা টুকু ঠিক রেখে পরে বোঝ। তুমি কি কোনোভাবে স্মোক বলছো? আই মিন ধূমপান? হ্যাঁ ওইটাই। আরসের থেকে চোখ সরিয়ে মাহাদির পানে চাইল, যার মানে এই দুজনের কাছে উত্তর চাচ্ছে সে। মাহাদির সাথে সাথে বলে উঠল, তুমি সে বারোই না করার পর হাতও দেয়নি। গড প্রমিস আমি করি না। আরস তেরা গলায় জিজ্ঞেস করে, সত্যি বলবো নাকি মিথ্যা? জাইন এক হাতে শার্ট গুটিয়ে নিয়ে তীক্ষ্ণ পরিপূর্ণ আছে হিসেসে বলল, মিথ্যাই বল শুনি। মাহাদি আলগোছে দুপা পেছাতেই সরে গেল, চোখের সামনে ভাসলো ফার্মে থাকার সময়কাল একটা কথা। বছরখানেক আগে সিগারেট খাওয়ার সময় সাথে হাতে নাতে ধরা পড়েছিল জাইনের কাছে সে আর আরস। এই লোক রাগে কি না কি দেখালো, শুভ্র মুখে রাগের জলুস কি ভয়ঙ্কর দেখাচ্ছিল। ছাদের ওপর পড়ে থাকা রডে লাঠি নিয়ে এসে তাড়া করেছিল তাদের ওপর। মার খাবে জানলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতো, কিন্তু এই লোক কোনো পূর্ব প্রস্তুতি দেয়নি তাদের। এত মার খেয়েছিল, পায়ের হাড্ডি ভেঙে 1 মাস বিছানায় পড়েছিল। তাদের সেবাও করেছে এই লোকই, জুতো মেরে গরুদান যাকে বলে আর কি। এখনো চোখে ভাসে মাহাদির পা ব্যান্ডেজে পঙ্গু হয়ে আছে, একটু অনুভূতি দেখায়নি সে আরসের প্রতিও। এরপর সেই দিন সিগারেট হাত থেকে ছুড়ে দিয়েছিল, কিন্তু আজ আশেপাশে দাঁড়ানো তার প্রতি প্রিয় বন্ধু ভাইয়ের কথা শুনে আবারও সিগারেট খেয়েছে। সেবেলায় লাস্ট ওয়ার্নিং ছিল জাহিনের কাছে, নিষেধাজ্ঞা ভারী করেছিল যেন এ ধরনের কোনো কাজ না করে, কিন্তু আগের 1 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল, পরে আবার 1 মাস সারা জীবনের জন্য পড়তে হবে। মাহাদির মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। আজকে বন্ধুর দায়িত্ব একদম ভালো করে পালন করবে সে ভেবে নিল। আরসকে ফাঁসে দিতে বলে উঠল, ভাইয়া এখনো সিগারেট খায়, কয়েক ঘা লাগিয়ে দেন। কথা শেষ করে কেটে পড়লো, এখন কয়েক ঘা এই রামছাগল খাক, সারাদিন ওর ওপর চড়া হয়। ওনার ওপর চড়া হওয়ার লোক নাই, এবার বুঝুক তাকেও কেউ দিতেও জানে। জান আরসের দিকে তাকালো ভুরু কুঁচকে, সামান্য কপাল কুঞ্চিত করতে আরস গম্ভীর গলায় বলল, চেয়ে দিয়েছিস? জান এবার অন্য হাতের হাতা গুটিয়ে বলল, সত্যি দিয়েছিস তো? বেশি না, দিনে 4টা রাতে 4টা। সপ্তাহখানিক বাদে বুধবার রাত নাসির মঞ্জিলের লাইব্রেরি রুমে বৈঠক বসেছে। আজকের গোপন বৈঠকে উপস্থিত আছে নাজনীন বেগমও। নুসরাত নাসির সাহেবকে নাকি স্বরে অভিযোগ করলো, আব্বা আপনার ভাইয়ের ছেলে আমার বাইক বোম মেরে উড়িয়ে দিয়েছে গত সপ্তাহে, আর তুই কি করেছিস? নাজনীন বেগমের প্রশ্ন
নুসরাত চোখ ঘুরিয়ে তাকালো তার দিকে, চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার বলে উঠল, সাথে তাতে দাঁত চেপে, আমি সত্যিই কিছু করিনি। কথা শেষ করতে না পারলেও ঠোঁট উল্টে হাতে থাপ্পড় পড়ল। তারপর দুগালে হাত নিয়ে কানে আসলো নাজনীন বেগমের কথা, আমাকে চোখ দেখাস তুই, আমাকে দাঁত দেখাচ্ছিস তুই, আমার সাথে উচ্চ গলায় কথা বলিস, যা এখান থেকে ভাগ। নুসরাত পরপর ঘষে কয়েকটা থাপ্পড় খেয়ে নাক ফুলিয়ে বসে রইল, মুখটা একদম ভোতা করে। নুসরাত নাজনীন বেগমের থেকে দূরে সরতে সরতে বলল, আব্বা দেখেন আপনার ভদ্রমহিলা আমাকে কিভাবে পেটালো, আপনি কিছু বলুন না। নাজনীন বেগম তেড়ে আসতে তার আগে নাসির সাহেব নাজনীন বেগমকে চোখ দেখালো, ইশারা করে বসতে বলে। নাজনীন বেগম খপাটে চোখ তাকিয়ে বসে রইলেন নিজ জায়গায়। নুসরাত থাপ্পড় খাওয়ার ভয়ে ভেগেছিল দরজার দিকে। নাজনীন বেগম বসে যেতে নিজে আবার এসে বসলো ইসরাতের পাশ ঘেঁষে। ইসরাত ঠোঁট টিপে হাসে। নুসরাত কপাল কুঞ্চিত করে হাসি দেখলো, তারপরে হে করে হেসে নে। কয়েকদিন পর জাইন ভাইকে বিয়ে করে কাজ করবি আর কাঁদবি, হাসি আর থাকবে না, কাঁদবি আর গাইবি। বুঝো পাপ্পা की घर जाना है, मुझे हंसना नहीं आता है, मुझे दूल्हा नहीं बनाना है। নুসরাতের কথা শেষ করতে পারল না, দুটো থাপ্পড় পড়ল তার গালে। নুসরাতের মনে হলো তার সামনের পৃথিবী ঘুরছে, তার মা আজ এত মারছে কেন। কানে এলো নাসির সাহেবের ধমকানো, নাজনীন একদম বাড়াবাড়ি করবে না, কখন দেখছি মেয়েটাকে শুধু চড় মারছ। নাজনীন বেগম বসলেন নিজের জায়গায়, বসতে বসতে চোখ দিয়ে নুসরাতকে শাসাতে ভুললেন না। মুখ দিয়ে শাসালেন, বেশি কথা বলতে মুখ সেলাই করে রাখবো, 2 সপ্তাহ থাপ্পড় না পড়ায় মুখ বেশি চলছে একদম। নুসরাত তো মুখ করে ভোতা হয়ে গেল। নাসির সাহেব শান্ত কণ্ঠে শুধালেন, তুমি কি করেছো সেটা বলো। নুসরাত ঠোঁট চেপে মিনমিন করে আওড়ালো, গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। নাজনীন বেগম বলল, দেখেছো তোমার মেয়ের কাণ্ড দেখেছো, ও নাকি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। নুসরাত কি চিৎকার করে উঠল। নাজনীন বেগমকে চোখ রাঙিয়ে বলল, রাগ গলদখন করলো, আমার একার দোষ ছিল নাকি আম্মা? আরশ ভাই যে আমার গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, আমি কেন দিব না? নাজনীন বেগম হাত দিয়ে টেবিলে থাপ্পড় মারল। দেখেছো সাহস কি, মুখে মুখে তর্ক করে। নুসরাত চিৎকার করে উঠল, রাগে হাতের মুঠো যেন শক্ত হয়ে রয়েছে। উনি বাচ্চা হলে আমি বুড়ো, উনি বাচ্চা ছেলে যে আমার গাড়ি ভাবে পুড়িয়ে দিল। নাজনীন বেগম শাসিয়ে বলল, চুপ, একদম চুপ। ইসরাত মাছ থেকে বলে উঠলে, হয়েছে আম্মু, তুমি এমন বিহেভ করছো যেন সব দোষ নুসরাতের। নুসরাতের ওপর নিচ মাথা নাড়লো। নুসরাতের ইন্দ্রিয় জানান দিচ্ছে ইসরাতের গালে থাপ্পড় এবার পড়বে। নাজনীন বেগম রেগে ফুঁসে উঠে ইসরাতকে একটা দিতে যাবে, নুসরাত টেনে সরিয়ে নিল। নাসির সাহেবকে উদ্দেশ্য করে বলল, এই মহিলাকে আমাদের সমালোচনা থেকে নিয়ে যাও, ওনাকে এই মিটিংয়ে রাখার কোনো মানেই হয় না, উনি তো এসেছে মারতে। নাজনীন বেগম ক্ষোভ প্রকাশ করলেন, আপনার মেয়েদের আচরণ দেখেন, আমাকে ভদ্রমহিলা বলছে, ওকে বলে দিবেন আমার সাথে আর যেন কোনো কথা না বলে। কথা শেষ করেই ওনার কোণে চোখ মুছলেন নাজনীন বেগম। নুসরাত আর ইসরাত মায়ের দিকে তাড়িয়ে সুরালো গলে হে হয়ে গেল যেন। কিছুক্ষণ পর গোপন বৈঠক চলতে লাগলো। নাসির সাহেব গম্ভীর মুখে বসে আছে, নুসরাত দুগালে হাত রেখে বসে আছে। নাসির সাহেব নুসরাতকে বলল, হাত সরাও গাল থেকে। নুসরাত দুঃখী মুখে সরাতে গেল, থাপ্পড়ে চোটে ঠুসঠাস ফুলে উঠছে। ইসরাত আর নাসির সাহেব নুসরাতের গাল দেখে না চাইলেও হেসে ফেলল। ইসরাত বলে উঠল, আব্বু নুসরাতকে কিউট লাগছে তাই না? নাসির সাহেব মাথা নাড়ালেন। ইসরাত আর নাসির সাহেব হাই ফাইভ করলেন। নুসরাত কপাল কুঞ্চিত করলো, মুখ বাঁকালো তাদের কাছে, বলল, তাহলে আমি একাই যেতে পারি, এখন যেতে পারি, আমার তো এখানে প্রয়োজন নেই, আমাকে নিয়ে সবাই মজা করছো। ইসরাত নাসির সাহেবকে বলল, আব্বু ছোট মানুষ, কিছু দিয়ে দেন, মন ভালো হয়ে যাবে। নাসির সাহেব নিজস্ব ভঙ্গিমায় বলে উঠে, আচ্ছা, ইসরাত সুপারিশ করেছে বলে 20 টাকা দিব তোমাকে, বাকি টাকা নিজের পকেট থেকে খরচ করবে তুমি। নুসরাত শক্ত কণ্ঠে শুধালো, আমাকে নিয়ে মজা করছেন আপনারা দুজন? নাসির সাহেব আর ইসরাত মাথা নিচু করে রুম কাঁপিয়ে হাসলো। তারপর ইসরাত আর নাসির সাহেব বলল, জি হ্যাঁ, আপনাকে নিয়েই মজা নিচ্ছি।